রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি কানিজ লাবণী। দেখছেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শুরুতেই ফিরে দেখা 2021 নিয়ে বছর পরিক্রমা। মহামারীর ধাক্কা সামলে কোভিডকে সঙ্গী করে বেঁচে থাকা আর ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার প্রচেষ্টাই ছিল 2021 সাল জুড়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রপ্তানি ও রেমিটেন্সে কিছুটা ধাক্কা এলেও অর্থনীতি ভেঙে পড়েনি, বরং প্রতিযোগী অনেক দেশের চেয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষকে। ফিরে দেখা 2021-এর অর্থনীতি কেমন ছিল তার বিশ্লেষণ তুলে ধরেছেন বাবু কামরুজ্জামান। জামালপুর জেলার ইসলামপুর থেকে ঢাকার অদূরের ফকিরখালী এলাকায় কাজ করতে এসেছেন আবু মিয়া। তার সাথে একই এলাকার মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও 3 জন দিনমজুর হিসেবে কাজ করছেন। রুটিরুজির প্রয়োজনে ভাসমান জীবনের গল্পটা স্বস্তির নয়, বরং 2021 সালের অনেকটা সময় কেটেছে কাজহীন। লড়াই করতে হয়েছে অভাব অনটনের সাথে। কাম করতে পারিনি, বাইর বসে আসলাম, বেশ অভাব আছিল। এই বছর খুব কঠিন গেছে। সোয়াবিনের তেল দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, ব্যাগ জিনিস সাবান তেল যা সব দাম বাড়তেছে। আঙ্গানটা কিছু গেছে, কোনো দাম বাড়তেছে না। 2020 সালে কাজ হারিয়ে যারা প্রণোদনার অর্থ কিংবা ধার কর্জে টিকেছিলেন, 2021 সাল তাদের অনেকের কাজ ফিরিয়ে দিলেও দুর্দশা কাটেনি। এর মধ্যে বছর জুড়ে বেড়েছে জীবনযাত্রার খরচ। পিপিআরসি অর্থনীতি সমিতি সহ একাধিক সমীক্ষায় উঠে আসে, করোনা গরিব বানিয়েছে প্রায় 3.5 কোটি মানুষ। যদিও বিদায়ী বছরের শুরুতে চমক দেখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তবে বছরের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তা কমতে থাকে। বছর শেষে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে দ্রব্যমূল্যের চাপ। সার্বিক মূল্যস্ফীতি চোখ রাঙিয়েছে 6% ঘর। ইনফ্লেশন বাড়লে পরে সেটার একটা প্রতিক্রিয়া জনজীবনে পড়বে, এবং ইনফ্লেশন সবসময় ট্যাক্স অন পুয়ার অ্যান্ড গেইন অন দ্য রিচ, ধনীকে ধনী করবে। রেমিটেন্সটা কমছে, কিন্তু সেটা আমি তো সবসময় বলছি যে গত বছরটা ছিল ট্রানজিশনাল ইয়ার, আমরা আগের লেভেলে চলে যাব। যারা চাকরি করে তারা, যারা ব্যবসা করে তারা, যারা দেশের অন্যান্য সেক্টরে কাজ করে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে অস্বস্তিতে ছিল। 2022 সালে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তবে মহামারীর সাথে বৈশ্বিক এই লড়াইয়ের মধ্যেও বছরের শুরুতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এছাড়া রপ্তানি আয়ও ছিল অনেকটা চমক। এর মধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF জানিয়েছে, সংক্রমণের হার কমে আসা এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় 2021-22 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 6.6% প্রবৃদ্ধি হতে পারে। 2021-এর অর্ধেক বছরই প্রায় জুলাই পর্যন্ত আমাদের অর্থনৈতিক কার্যক্রম খুবই ইম্প্যাক্টেড হয়েছিল লকডাউনের কারণে, এবং মানুষের একটা যেটাকে বলে যে মনস্তাত্ত্বিকভাবে মানুষ একটু দুর্বল অবস্থানে ছিল। এখন কিন্তু সেটা নাই, এখন অনেক স্টিমুলেটেড অনেক আছে। বিদায়ী বছর শেষে নতুন বছরে মানুষের জীবনমান উন্নয়নের বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে 2022। সচল নয়, বরং ক্ষতবিক্ষত অর্থনীতিকে টেনে তোলায় মূল লক্ষ্য ছিল 2021 সাল জুড়ে। তবু যে কোনো দুর্যোগে বাঙালির লড়াই করার যে তীব্র স্পৃহা এবং খেটে খাওয়া মানুষের যে কর্মোদ্যম, তার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই বিজয়ের 50তম ঐতিহাসিক এই বছর পুরোপুরি উৎসবমুখর না হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ছড়িয়েছে বিশ্বময়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়েই ছিল উৎসব মুখরতা। এতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক ফুটে উঠেছে। রেডিও ও টেলিভিশনের সরাসরি সম্প্রচারের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে তা তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য। বাঙালির এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে সঙ্গী হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বাঙালির জীবনে 2021 সাল আসে এক মাহেন্দ্রক্ষণ হয়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 50 বছর এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ছিল এটি।
এই উপলক্ষে চলতি বছরের 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় দক্ষিণ এশিয়ার মিলন মেলায়। আয়োজনের প্রথম দিন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলেহ, 19 মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসে, 22 মার্চ নেপালের প্রধানমন্ত্রী বিদ্যা দেবী ভান্ডারী, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। हमारी विरासत भी साझी है, हमारा विकास भी साझा है। এছাড়া ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ধারণ করা বক্তব্য সম্প্রচার করা হয়। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন ভিন্ন থিমে মোট 13 ঘন্টা আলোচনা এবং 16 ঘন্টার উপর হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া 27 মার্চ টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় দুদিনের বর্ণিল আয়োজন মহাবিজয়ের মহানায়ক। 16 ডিসেম্বর বিকেলে সেখান থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশবাসীকে সঙ্গে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের সব জেলা থেকে কোটি কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের শপথ। বিজয় দিবসের অনুষ্ঠানে সঙ্গী হন মুক্তিযুদ্ধে অবদান রাখা বন্ধু রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোনার বাংলা in the shortest possible period of time. এই উপলক্ষে দুদিনব্যাপী হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা শিল্পিতভাবে উঠে আসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাজছে বিদায় ঘণ্টা আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। বিদায় নেবে ইংরেজি 2021, নতুন উত্তাপ নিয়ে হাজির হবে 2022। বিশ্বের অন্যান্য বছরের মতো এবারও দেশবাসী বরণ করে নেবে নতুন বছরকে। তবে 31st নাইটে যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিয়েছে কিছু নির্দেশনা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। দুয়ারে কড়া নাড়ছে ইংরেজি নতুন বছর 2022। বিশ্বের সাথে বাংলাদেশের মানুষও প্রতীক্ষায় আছে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে। তবে চলতি বছরের শেষ দিনটিতেও উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানী গুলশান এলাকায় রাত 8টার পরে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। গুলশান এলাকাও একই ব্যাপার, আমাদের চারিদিকে চেকপোস্ট থাকবে। যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা পরিচয় পত্র অথবা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের ওই এলাকাটা সিল করা থাকবে। 31st নাইটকে ঘিরে র্যাবের পক্ষ থেকেও থাকছে কড়া নজরদারি। 31st-কে ঘিরে যেন কোনো ধরনের উস্কানিমূলক প্রচারণা বা কোনো ধরনের যারা সাইবার ওয়ার্ল্ডে যারা বিভিন্ন অপপ্রচার করে তারা যেন কোনো অপপ্রচার না করতে পারে, বা এই ধরনের অপপ্রচার আমরা যেন সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি এবং এটার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে পারি। এই জন্য আমাদের সাইবার টিম এবার নিয়োজিত থাকবে। সব ধরনের বার বন্ধের পাশাপাশি হোটেলে গান বাজনা আয়োজন করাও নিষেধাজ্ঞা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 31st উপলক্ষে পর্যটক দর্শনার্থীদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের আমেজ, সেই সাথে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে কুয়াকাটা অতুলনীয় বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা। এমন ধারণা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশও। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। রয়েছে বালুকা বেলায় লাল কাঁকড়ার অবিরাম ছুটে চলার দৃশ্য।
এছাড়া রাখাইন পল্লী, ইলিশ পার্ক, লেম্বুর বন, গঙ্গামতি চর ও বৃহত্তর সৈকতের ঝাউবন সহ বিভিন্ন পর্যটন স্থান। পর্যটকদের বাড়তি চাপে কুয়াকাটায় প্রায় শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস থাকে পরিপূর্ণ। পর্যটকদের সেবা দিতে এবং নজর কাটতে বিভিন্ন ধরনের সাজগোজ সহ বিভিন্ন অফার দিচ্ছে হোটেল, মোটেল কর্তৃপক্ষ। এরই মধ্যে হোটেলগুলোর রুম বুকিং হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিকিউরিটির সর্বোচ্চ আমরা ব্যবস্থা দিচ্ছি এবং আমরা হোটেলকেও বর্ণিলের সাহায্যে সজ্জিত করতেছি যাতে যেন পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ গেস্টদেরকে সার্ভিস সুবিধা দেওয়ার জন্য। 31 এবছর কাঙ্ক্ষিত পর্যটক আসবেন বলে ধারণা ব্যবসায়ীদের। কাঙ্ক্ষিত পর্যটক আসলে করোনার 2 বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকদের জন্য যদি রিক্রিয়েশনের ব্যবস্থা করা যায়, সাইট ট্যুরের ব্যবস্থা করা যায়, তাইলে আমার মনে হয় পর্যটক বেড়ে যাবে এবং সুন্দরবন, কুয়াকাটা টু সুন্দরবন যদি সি ক্রুজিংয়ের ব্যবস্থা করা যায় তাইলে পর্যটক আসবে। সৈকত সহ পর্যটন স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের সাদা পোশাকে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকরা নতুন বছরকে বরণ করে নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইংরেজি নতুন বছর শুরুর আর বাকি একদিন। সারা দেশ মুখিয়ে আছে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিতে। বর্ষবরণে অন্যতম অনুষঙ্গ হলো ফুল। আর এই দিনটিকে সামনে রেখে এবারও কোটি টাকার ব্যবসা করছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। সারা দেশ অপেক্ষায় নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার। সবার আশা সব দুর্যোগ কাটিয়ে নতুনভাবে শুরু হবে নতুন বছর। আর সব উৎসব পার্বণে ফুল অপরিহার্য এক অনুষঙ্গ হয়ে উঠেছে বাঙালির জীবনে। যশোরের গদখালিও তাই ফুলের পসরা সাজিয়ে বসেছে। মহামারী করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরের মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। তারই ফল যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে গোলাপ, জারবারা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। করোনার ভিতরে খারাপ অবস্থায় ছিলাম আমরা। করোনা চলে যাওয়ার পর আমরা যে চাষ করেছি মোটামুটি এখন ভালো। আশা করা যাচ্ছে যে 2 বছর ক্ষতি হয়েছে, তার ক্ষতিটা তো অবশ্য পোষানোর মতো না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব পোষাবে। কৃষকরা জানান ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। জারবারা প্রতি পিস 8 থেকে 10 টাকা দরে, গ্লাডিওলাস 7 থেকে 8 টাকা দরে, দেশি গোলাপ 3 থেকে 4 টাকা দরে ও গাঁদা ফুল প্রতি 1000 300 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা এরকম 7-8 টাকা, পেরিন 12 টাকা 13 টাকা এরকম বাজার বিক্রি হচ্ছে আজকে ফুল। প্রায় ম্যাক্সিমাম জেলায় আমাদের ফুল গদখালি থেকে যায়, যেমন সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে গেল 3 দিনে গদখালি বাজার থেকে 1.5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এমনটা জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফুলের বাজার মোটামুটি চাঙ্গা এবং আমাদের ফুলের সেক্টরে প্রতি বছরে একটা অনুষ্ঠানকে ঘিরে ফুল বেচাবিক্রি বেশি হয় এবং কৃষকরা সেভাবে উৎপাদন করে এবং পরিচর্যা করে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় প্রায় 6000 কৃষক 1500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার ও জিপিএ 5, কিন্তু শিক্ষার মান কি বাড়ছে? এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিশাল অর্জন মুখ থুবড়ে পড়ছে উচ্চ শিক্ষার ভর্তি পরীক্ষায়। কাগজে কলমে অর্জন বিশাল হলেও এই ফলাফল শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে সামান্যই, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের রিপোর্ট। পাশের হার 93.58%, জিপিএ 5 1,83,340, যা গত বছরের তুলনায় প্রায় 53,000 বেশি। পরিসংখ্যান বলছে বোর্ড পরীক্ষার ফলাফলের প্রায় সব সূচকই প্রতি বছর ঊর্ধ্বমুখী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই ইতিবাচক ফলাফল মুখ থুবড়ে পড়ে উচ্চ শিক্ষার ভর্তি পরীক্ষায়। বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই পাশের হার নগণ্য। এসব ভর্তি পরীক্ষায় গড়ে পাশ করেছে 10 থেকে 30% শিক্ষার্থী।
শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাত্র আমরা 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ফলাফল জিপিএ 5 দিয়ে আমরা তাদেরকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পাস করাচ্ছি, কিন্তু আমরা শিক্ষার গুণগত মানের দিকে নজর দিচ্ছি না। আমি মনে করি সরকারের এখন সময় এসেছে শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়ার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না হলে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মত তাদের। যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তি আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থী পাস নম্বর পেতে ব্যর্থ হয়, এবং শিক্ষার্থীরা আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার যে পরিমাণগত বিকাশ এবং পরিমাণগত যে উন্নয়ন হয়েছে, পাশাপাশি গুণগত উন্নয়ন আসলে আশাব্যঞ্জকভাবে হয়নি। শিক্ষার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথাও বলছেন তারা। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই নিচের সারিতে। বিশেষজ্ঞরা বলছেন দেশে এই মুহূর্তে সার্টিফিকেটধারী তৈরি হচ্ছে, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছচ্ছে না। তাদের মতে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করছে এই মানসম্মত শিক্ষার উপরে, যে কারণে ভবিষ্যতে আর্থসামাজিক উন্নয়ন কতটা সম্ভব হবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিএনপির সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠাকুরগাঁওয়ের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ থেকে ফিরবে না নেতাকর্মীরা। এছাড়া ঢাকা, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, মেহেরপুর এবং লক্ষ্মীপুরেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে দলটি। তৌহিদ শান্তর প্রতিবেদন। দুপুর 2টার পর থেকেই এই সংঘর্ষ শুরু হয়। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ শুরুর আগেই শহরের জেসি রোড এবং বিএ কলেজ রোড এলাকায় সংঘর্ষ বেঁধে যায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহতও হয় বেশ কয়েকজন। একই দাবিতে ঠাকুরগাঁয়ের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাঠ ছাড়বে না দলের কর্মীরা। যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাচিত নেতা তারেক রহমানকে দেশে ফিরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ে ফিরে যাব না। ঢাকা জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, জেলার কোনো খোলা প্রাঙ্গণে সমাবেশের অনুমতি দেয়া হয়নি তাদের। বলেন, এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছোট পরিসরের সমাবেশ করলেও আগামীতে কোনো অনুমতির অপেক্ষা করবেন না তারা। জনগণের ভোটের অধিকার, নাগরিক অধিকার জনগণের হাতে পৌঁছে দেব। যার যার এলাকায় শেষে থাকতে হবে, যার যার এলাকায় শেষে থেকে আন্দোলন করতে হবে। এছাড়া খাগড়াছড়ির সমাবেশেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জ, মেহেরপুর এবং লক্ষ্মীপুরেও সমাবেশ করেছে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির সংলাপে বিএনপির আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সংলাপে না আসলেও বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে আসবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। গাধা পানি ঘোলা করে আসে, ঘোলা করে পানি খায়। বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে অন্যতম। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান বিচারপতি নিয়োগের নথিতে সই করেছেন। সূত্র বলছে, আজ নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। 2009 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগে তিনি নিয়োগ পান 2013 সালে। জুডিশিয়াল সার্ভিস কমিশনে 2015 সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড গড়ল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,07,000-এর বেশি আক্রান্ত এবং 6,397 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবেলায় চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে শুরু হয় করোনার টিকাদান। সংক্রমণের হারও ধীরে ধীরে নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছিল সবার মনে। কিন্তু বছরের একদম শেষে টানা 3 দিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডে আবারও চিন্তার ভাঁজ পড়ছে সবার কপালে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে 5,45,000-এর বেশি আক্রান্ত ও 6,484 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস। যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ অতিক্রম হয়েছে দাবি করে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করেছে ওমিক্রনের প্রথম শনাক্তকারী দেশ দক্ষিণ আফ্রিকা। করোনার বর্তমান ঢেউ মোকাবেলায় দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকদের জন্য চতুর্থ ডোজ করোনা টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে ব্যাপকভাবে ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি এখনও মুলতবি আছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল বসুন্ধরা গ্রুপ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবারই সংবর্ধনা দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা দেশের ফুটবলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুরুত্বের কথা তুলে ধরেন। এদিকে নারী ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে পাশে থাকার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীর। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিন কয়েক আগেই দেশের নারী ফুটবলের সাফল্যের গল্পে যুক্ত হয়েছে নতুন সংযোজন। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সারা দেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন তহুরা আখিরা। 80 মিনিটে অদম্য আর দুরন্ত সেই দলটাকে সংবর্ধনা দিল দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। দলের প্রতিটি সদস্যকে দেয়া হয়েছে সম্মাননা ও আর্থিক পুরস্কার। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে নারীদের অংশগ্রহণ বিশ্ব দরবারে বাংলাদেশকে দিচ্ছে বাড়তি মর্যাদা। আর ফুটবলকে এগিয়ে নিতে বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই খেলায় প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এমনটাই জানান অনুষ্ঠানে আসা বক্তারা। আপনারা আবারও বুঝিয়ে দিয়েছেন এদেশ ফুটবলে একদিন তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে এবং বিশ্বের মানচিত্রে আমরা ফুটবল দিয়ে এদেশকে উঁচু করে দাঁড়াতে পারবো। কোনো দেশের ফুটবলই গভর্নমেন্টের টাকা ছাড়া চলে না, এক্সেপ্ট বাংলাদেশ। এইভাবে ফুটবল হয় কিন্তু ভালো কিছু হয় না। নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশের নারী ফুটবল, এমন প্রত্যাশার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীর। সেই সঙ্গে দেশের নারী ফুটবলের উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। লাখ টাকা আর 1000 টাকা দিয়ে টিম চ্যাম্পিয়ন হওয়া যায় না। এখন টিম চ্যাম্পিয়ন জন্য 20 টাকা দরকার, বড় বড় স্পন্সরশিপ দরকার। এবং আমি আমার বসুন্ধরা গ্রুপ থেকে ঘোষণা দিচ্ছি, আমি বাংলাদেশ উইমেন টিমের পাশে দাঁড়াবো। আমাদের দেশে জন্ম দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবচেয়ে গ্রেটেস্ট লিডারশিপ দিয়ে গেছে আমাদের এখন যে কারেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওনার ইন্সপিরেশন যদি না আমরা পেতাম, আমরা স্পোর্টসে আসতাম না। আমরা 12 বছর আগে কিন্তু স্পোর্টসে অ্যাক্টিভ ছিলাম না। উনি একদিন আমাদের দেখে বললো, তুমি স্পোর্টসে আসো।
উনি আসার পরে কিন্তু আমরা একটার পরে একটা টিমে আসছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ক্রীড়া বিশ্লেষক ইকরামুজ্জামান সহ আরও অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী দলের প্রতিটি সদস্যকে 1 লক্ষ করে টাকা ও ক্রেস্ট প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।